সৃষ্টির শুরু থেকেই মানব জগতের একটা বিশেষ দিকের প্রতি অনেক বেশি আকর্ষণ। সেটা হলো মানুষ কিভাবে তৈরি করা হলো, মানুষের সৃষ্টি কোথা থেকে এবং সৃষ্টিকর্তা কেনই বা মানুষ তৈরি করেছেন। আর সেই আগ্রহ থেকে যুগ যুগ ধরে অনেক বিজ্ঞানী কিন্তু চেষ্টা করেছেন মানুষের মতোই কোনো একটা প্রাণীকে তারা তৈরি করার। আর সেই কনসেপ্টের উপর ভিত্তি করে একজন লোক মারা যাওয়া অনেকগুলো মানুষের ব্যবহারযোগ্য বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ জোড়া লাগিয়ে একজন বিশাল মানুষের সৃষ্টি করে। এই যেন মানুষ সৃষ্টিকর্তার সাথেই প্রতিযোগিতায় নেমেছে। এর পরিণাম কি ভালো হবে নাকি হবে ভয়ঙ্কর, যেটা পৃথিবী পর্যন্ত ধ্বংস করে দিতে পারে। তো বলছিলাম এই কনসেপ্টের উপর ভিত্তি করে নির্মিত এবং নেটফ্লিক্সের সদ্য মুক্তি পাওয়া ফ্র্যাঙ্কেনস্টাইনের কথা। এই মুভিটি মূলত মেরি শেলির 1818 সালে প্রকাশিত নোবেল ফ্র্যাঙ্কেনস্টাইনের উপর ভিত্তি করেই তৈরি করা হয়েছে। প্রথমেই আমি আমার গলার আওয়াজের জন্য দুঃখিত বলে নিচ্ছি, কারণ ঠান্ডা লাগার কারণে আমার গলার ভয়েসটা একটু ভারী হয়ে এসেছে। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলে যাই মূল গল্পে। তো মুভিটি মূলত 3টি অংশে ভাগ করা হয়েছে। প্রথমে আসে প্রিলিউড বা ইন্ট্রোডাকশন। এখানে আমাদের 1857 সালের একটি দৃশ্য দেখানো হয়, যেখানে একটা বড় মাপের জাহাজ নর্থ পুলের দিকে যাচ্ছে এবং সেই জাহাজটি হঠাৎ বরফে আটকে গিয়েছিল এবং সেই জাহাজের ক্যাপ্টেন চাইছিলেন যেভাবেই হোক তার লোকেরা যেন জাহাজটা বরফ থেকে বের করে তারা তাদের যাত্রা শুরু করতে পারে। কিন্তু জাহাজের বাকি সব সদস্যরা এখন বাড়ি ফিরতে চায়, কারণ তারা অনেক বেশি ক্ষুধার্ত এবং ক্লান্তিতে একেবারে ভেঙে পড়েছে। কিন্তু ক্যাপ্টেন এখানে তাদের কথা মানে না। সে যেভাবেই হোক জাহাজ বের করার কাজ চালিয়ে যাবেই। তো সেই রাতে তাদের কাছাকাছি একটা বিস্ফোরণের শব্দ শুনতে পায় এবং হঠাৎ কিছু দূরে আগুনও জ্বলে ওঠে। ক্যাপ্টেন সহ কয়েকজন সে আগুনের জায়গাটা চেক করতে গেলে সেখানে তারা ভিক্টর নামের একজন মানুষকে গুরুতর আহত অবস্থায় পায়। তার আহত স্থানগুলো দেখে মনে হচ্ছে কোনো দানব এই লোকটিকে অনেক বেশি পিটিয়েছে। তো ক্যাপ্টেন আর তার লোকেরা তৎক্ষণাৎ ভিক্টরকে জাহাজে নিয়ে আসে এবং বন্দুক সহ নানান অস্ত্র তৈরি করতে শুরু করে, কারণ তারা বুঝে গিয়েছিল ভিক্টরকে কোনো সাধারণ মানুষ আহত করেনি। ঠিক তখনই আমরা একটা বিশাল আকৃতির মানুষের মতো কিছু একটা দেখতে পাই, যেটা দেখতে একেবারে দানবের মতো ছিল। চোখের পলকেই সে ক্যাপ্টেনের লোকদের উপর আক্রমণ করতে শুরু করে। এই দানবের উপর গুলিরও কোনো প্রভাব পড়ছে না। দানবটা শুধু চিৎকার করে একটাই কথা বলছে যে তার ভিক্টরকে চাই। দানব সেই জাহাজে উঠে পড়ে এবং যেই তার আর ভিক্টরের মাঝখানে আসছে তাকেই সে আক্রমণ করছে। এরপর ক্যাপ্টেন একটা বড় ধরনের গুলি এনে দানবের উপর গুলি চালালে দানব জাহাজ থেকে নিচে পড়ে যায়। কিন্তু এরপরেও দানবের কিছুই হয় না। সে সাথে সাথে তার ক্ষত স্থানটিকে আবারও হিল করে নেয়। মানে তার শরীরে কোনো একটা ক্ষত লাগলে সেটা নিজে নিজেই ঠিক হয়ে যাচ্ছিল। তো এরই মধ্যে লোকেরা জাহাজের সিঁড়িটি উঠিয়ে নিয়েছে, কিন্তু সেই দানব এতটাই শক্তিশালী ছিল যে সে একাই পুরো জাহাজটা কাঁপিয়ে দিচ্ছিল। শেষ পর্যন্ত ক্যাপ্টেন দানবের পাশের বরফে গুলি চালালে সেই গুলিতে বরফ ভেঙে যায় এবং বরফ ভাঙার কারণে দানবটা পানির নিচে ডুবে যায়। এরপর ক্যাপ্টেন ভিক্টরের কাছে গিয়ে জিজ্ঞেস করে এই দানবটা আসলে কে। তখন ভিক্টর বলে সেই এই দানবটি তৈরি করেছে এবং এই দানব কখনোই মরবে না, সে আবারও ফিরে আসবে। তো এখানে এতক্ষণে দানবটা ক্যাপ্টেনের 6 জন লোককে মেরে ফেলেছে। ক্যাপ্টেন ভিক্টরের কথা কিছুই বুঝতে পারে না যে কিভাবে একজন মানুষ এত বড় একটা মানুষের মতো দেখতে দানব তৈরি করতে পারে। তখন ভিক্টর তার পুরো গল্প বলা শুরু করে। আর এখানেই শুরু হয় সেকেন্ড পার্ট, মানে এটা হবে ভিক্টরের গল্প। ভিক্টরের পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের সবকিছু দেখানো হবে। তো এখানে ভিক্টরের পুরো নাম ছিল ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন। সে একটা বেশ ধনী পরিবারে জন্মেছিল। তার বাবা ছিল ব্যারন এবং সাথে খুব ভালো একজন সার্জনও। ভিক্টরের বাবা না তার প্রতি ভালোবাসা দেখাতো না নিজের স্ত্রীর প্রতি। আসলে এখানে ভিক্টরের বাবা ভিক্টরের মাকে শুধুমাত্র বিয়ে করেছিল যাতে সে প্রচুর টাকা পায় এবং তার ব্যারন পথটা বজায় রাখতে পারে। ভিক্টরের বাবা ছিল খুবই কঠোর, মানে ছোটবেলা থেকেই ভিক্টরকে বিভিন্ন বিজ্ঞান বিষয়ক এবং জীববিজ্ঞান বিষয়ক আর
সার্জারি সম্পর্কে পড়াতেন এবং সামান্য ভুল হলেই তাকে পেটাতেন। ভিক্টর প্রায় তার বাবা মাকে ঝগড়া করতে দেখত এবং তার বাবার এই দুর্ব্যবহারের কারণে সে তার মাকে অনেক বেশি ভালোবাসতো। তো ভিক্টরের মা তখন গর্ভবতী ছিল এবং হঠাৎ একদিন তার প্রসব বেদনা শুরু হলে ভিক্টরের বাবা তৎক্ষণাৎ নিজেই ডেলিভারি করায়। কিন্তু এই কাজ করতে গিয়ে বাচ্চাটা ঠিকঠাক জন্ম নিলেও ভিক্টরের মাকে সে আর বাঁচাতে পারেনি। এই দুর্ঘটনার জন্য ভিক্টরের মন ভীষণভাবে ভেঙে পড়ে এবং তার মানসিক অবস্থাও আস্তে আস্তে খারাপের দিকে চলে যায়। আর যে বাচ্চাটা জন্ম নিয়েছিল তার নাম রাখা হয় উইলিয়াম। আর উইলিয়াম ভিক্টরের ছোট ভাই। আস্তে আস্তে উইলিয়াম বড় হতে থাকে এবং তার বাবা তাকে ভিক্টরের চাইতেই বেশি ভালোবাসতো। ফলে ভিক্টরের মনে হতে শুরু করে যে তার বাবা তাকে একদমই ভালোবাসে না, শুধুমাত্র উইলিয়ামকে ভালোবাসে। একদিকে মায়ের মৃত্যু, অন্যদিকে তার বাবার কাছ থেকে প্রাপ্ত অবহেলা আস্তে আস্তে ভিক্টরের মনকে আরো শক্ত করে দিচ্ছিল। এমনই একদিন যখন বাবা ভিক্টরকে পড়াচ্ছিল, ভিক্টর সরাসরি তার উপর অভিযোগ করে বসে যে সে ইচ্ছে করে তার মাকে বাঁচায়নি। তার বাবা বলে সে সর্বোচ্চটা চেষ্টা করেছিল তার মাকে বাঁচানোর জন্য, কিন্তু ভিক্টর বলে যদি তাই হয়ে থাকে তাহলে তুমি তোমার কাজে ফেল করেছো আর আমি একদিন মৃত্যুকে হারিয়ে দেব এবং সেই দিন আমার জ্ঞান তোমার চেয়েও অনেক বেশি হবে। সেই রাতেই ভিক্টরের একটা স্বপ্ন আসে যেখানে একটা ডার্ক অ্যাঞ্জেল, মানে একটা শয়তান টাইপের অ্যাঞ্জেল আর কি, তাকে বলছে যে ভিক্টরের হাতে জীবন ও মৃত্যুর শক্তির নিয়ন্ত্রণ থাকবে। তো পরবর্তী সময়ে ফ্র্যাঙ্কেনস্টাইন পরিবারের সঙ্গে খুব বেশি ভালো কিছু একটা হয় না। তারা আস্তে আস্তে তাদের সব সম্পত্তি হারাতে শুরু করে। এক পর্যায়ে তার বাবাও মারা যায়। তো এরপর সে উইলিয়ামকে একজন আত্মীয়র কাছে রেখে ভিক্টর চলে যায় লন্ডনে এবং সেখানে এডিনবার্গে গিয়ে বছরের পর বছর শুধুমাত্র জীববিজ্ঞান নিয়ে পড়াশোনা করে এবং এই ক্ষেত্রে সে শুধু এক্সপার্টই হয়ে ওঠে না, বরং সে বিজ্ঞানের সব সীমারেখাকে পার করে দিতে শুরু করে। 1855 সালে, মানে বর্তমান ঘটনার 2 বছর আগে, ভিক্টর রয়্যাল কলেজ অফ মেডিসিন ডিসিপ্লিনারি ট্রাইব্যুনালে একটা সেমিনার দেয়, যেখানে সমস্ত বড় বড় লোকদের সামনে সে একটা লাইভ এক্সপেরিমেন্ট দেখায়। সেখানে তার নিজের বিশেষ টেকনিকে মৃত মানুষদের ব্যবহারযোগ্য অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে কাজ করেছে। তারপর নির্দিষ্ট জায়গায় ইলেকট্রিক্যাল ইম্পালস দিয়ে মৃত মানুষকে আবার জীবিত করেছে। এখানে ভিক্টরের কথা ছিল, জন্ম আমরা নিজের ইচ্ছায় নিই না, কিন্তু মৃত্যুকে আমরা অবশ্যই হারাতে পারি। তো এখানে যে মৃত লোকটিকে সে জীবিত করেছে, সে শুধুমাত্র জীবিতই হয়নি, বরং তার কথা অনুযায়ী বল ধরছিল, আবার নির্দেশ পেলে বল ছেড়েও দিচ্ছিল, যেটা সবাইকে একদম অবাক করে দেয়। তবে ট্রাইব্যুনালে থাকা বয়স্ক লোকেরা এটা একদমই পছন্দ করে না। তাদের মতে শুধুমাত্র সৃষ্টিকর্তায় জীবন দিতে এবং নিতে পারেন, আর ভিক্টরের এই এক্সপেরিমেন্ট সম্পূর্ণরূপে সৃষ্টিকর্তার বিরুদ্ধে। তবে সেখানে একজন লোক বসেছিল যে ভিক্টরের এই এক্সপেরিমেন্টে দারুণ আগ্রহ দেখাচ্ছিল। তো এল্ডারদের বিরোধিতার কারণে ভিক্টর তার এক্সপেরিমেন্টাল সাবজেক্ট থেকে ইলেকট্রিক্যাল ইম্পালসের সুই বের করে নেয়, ফলে সাবজেক্টটা আবারও মরে যায়। এরপর ভিক্টর সেখান থেকে বেরিয়ে গেলে সেখানে সেই আগ্রহী লোকটা এসে ভিক্টরের সাথে পরিচিত হয়। তার নাম হেনরিক হারল্যান্ডার। হেনরিক এখানে বলে যে তার ভাইজি এলিজাবেথের সাথে ভিক্টরের ভাই উইলিয়ামের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে এবং 2-3 দিনের মধ্যে তারা পারিবারিকভাবে তাদের বিয়ে সম্পন্ন করবে, যেখানে সে ভিক্টরকেও ইনভাইট করে। কিন্তু হেনরিক এখানে শুধুমাত্র উইলিয়ামের কথা বলতে আসেনি, আসলে সে ভিক্টরের প্রজেক্টে টাকা লাগাতে চায়, যাতে ভিক্টর মৃত মানুষদের অঙ্গ ব্যবহার করে একটি পুরোপুরি নতুন মানুষ তৈরি করতে পারে। কিন্তু এখানে সেই মানুষকে সম্পূর্ণ জীবিত হতে হবে, মানে মৃত্যুকে পুরোপুরি হারাতে হবে। হেনরিক এখানে খুব ধনী ছিল, কারণ তার নিজস্ব অস্ত্র গোলা বারুদের কারখানা ছিল। আগে সে সেনাবাহিনীতে ডাক্তার ছিল, কিন্তু সে কাজে সে খুব একটা ভালো করতে পারেনি, তাই সে অস্ত্রের ব্যবসায় নেমে পড়লে সেখান থেকেই কোটি টাকা ইনকাম হয় তার। তো যাই হোক, ভিক্টর রাজি হয়ে যায় এবং কয়েকদিন পর হেনরিকের বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করে। হেনরিক ভিক্টরকে 5th অ্যাভলিন টেবিল দেখায়। পৃথিবীতে এমন টেবিল মাত্র 4টি আছে বলে জানা যায়, কিন্তু হেনরিকের কাছে আছে 5টা।
যারা অ্যাভলিন টেবল সম্পর্কে জানেন না তাদের বলে রাখি, অ্যাভলিন টেবল হলো 1700 শতাব্দীর অ্যানাটমিক্যাল কাঠের বোর্ড। এতে আসলে মানুষের নার্ভ, ধমনী আর শিরা সংরক্ষণ করে কাঠের প্যানেলে আটকানো থাকতো, যাতে মানুষের শরীরের গঠন বোঝা যায়। সেই সময় আধুনিক সংরক্ষণ পদ্ধতি ছিল না, তাই এগুলো দিয়েই মানুষ কাজ চালাতো। এগুলো মূলত ইতালিতে তৈরি করা হয়েছিল এবং পরে ইংলিশ লেখক জন অ্যাভলিন ইংল্যান্ডে নিয়ে আসেন এবং পরবর্তীতে তার নামেই এই টেবিলটির নামকরণ করা হয় অ্যাভলিন টেবল। তো হেনরিক ভিক্টরকে সেই পঞ্চম টেবিলটা দেখালে নার্ভের প্লেসমেন্ট থেকে ভিক্টর একেবারেই উত্তেজিত হয়ে যায়, মানে তার মনের মতো একটা জিনিস আর কি। যাই হোক, ঠিক তখনই উইলিয়াম আর তার ফিয়ন্সি এলিজাবেথ আসে। এলিজাবেথকে প্রথমবার দেখা মাত্রই ভিক্টর তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। লাঞ্চ টেবলে কথা বলতে বলতে এলিজাবেথ আর ভিক্টরের মধ্যে ছোটখাটো একটা তর্ক বেঁধে যায়, কারণ এলিজাবেথের একদমই জিনিসটা পছন্দ হয় না যে ভিক্টর মৃত মানুষকে জীবিত করার আইডিয়া নিয়ে মেতে আছে। কারণ এলিজাবেথ খুব সাধারণ এবং নম্র মনের মেয়ে। সে চায় প্রকৃতির নিয়মেই চলুক। প্রকৃতির বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করা এলিজাবেথের একদমই পছন্দ না। তো এই দৃশ্যগুলোতে আমরা বুঝতে পারি যে ভিক্টর যেখানেই যায় নিজেকে সবসময় মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু বানিয়ে ফেলার চেষ্টা করে, যেটা ছোটবেলা থেকে উইলিয়াম একদম সহ্য করতে পারত না। এটা হয়তো এ কারণে হতে পারে ছোটবেলা থেকে উইলিয়াম তার বাবার কাছ থেকে খুব একটা আদর যত্ন পায়নি এবং মা তো অনেক ছোটবেলায় মারা গিয়েছে। তো যাই হোক, পরে হেনরিক ভিক্টরকে একটা বিশাল ভিলা আর একটা টাওয়ার দেয়, যেখানে ভিক্টর তার এক্সপেরিমেন্ট করতে পারবে। হেনরিক বলে, আমার কাছে আনলিমিটেড টাকা আছে, যা লাগবে নাও, কিন্তু যেভাবেই হোক প্রজেক্টটা সফল করো। ভিক্টর অনেক কিছু চায়, বিশাল ব্যাটারি, তারপর হচ্ছে লাইটনিং কন্ডাক্টর, যেগুলো মূলত টেলিস্কোপের মতো নিচে নামবে যাতে বজ্রপাতের বিদ্যুৎ ধরা যায়, বরফ যাতে সেখানে লাশ সংরক্ষণ করা যায়, আরো অনেক কিছু। হেনরিক সব দিতে রাজি হয়। তারপর আমরা দেখি ভিক্টর পাবলিকলি ফাঁসিতে ঝুলানো যে মৃত মানুষগুলো রয়েছে সেগুলোর ভালো ভালো অঙ্গগুলো বেছে নিচ্ছে। সে তার সেটআপ একদম পারফেক্ট ভাবে করে তুলেছে যাতে কোনো ধরনের ভুল না হয়। এ সময় ভিক্টর এলিজাবেথের কাছাকাছিও আসার চেষ্টা করছিল, তার পিছু নেওয়া, তার সঙ্গে নাচ, এসব কিছু। কিন্তু এলিজাবেথ ভিক্টরকে খুব একটা ভাব দেয় না, কারণ এলিজাবেথ ভিক্টরের চিন্তা ভাবনা একেবারে পছন্দ করতো না। আর দ্বিতীয়ত হচ্ছে এলিজাবেথ ভিক্টরের ছোট ভাইয়ের ফিয়ন্সি। তো একদিন হেনরিক বাড়িতে পার্টি ছিল। হেনরিক লক্ষ্য করে যে ভিক্টর আস্তে আস্তে এলিজাবেথের দিকে, তখন সে মনে মনে ভিক্টরের উপর অনেকটা রেগে যায় এবং সে তার কাছে গিয়ে বলে যে সে তার কাজে মন দিচ্ছে না। এমনকি সে তাকে একটা আলটিমেটাম দিয়ে দেয় যে তার হাতে মাত্র 7 দিন আছে, এর মধ্যেই তাকে তার প্রজেক্টটা শেষ করতে হবে, নাইলে সে ফান্ড বন্ধ করে দিবে। তাই ভিক্টর তাড়াতাড়ি কাজে লেগে পড়ে, কিন্তু সে বুঝতে পারছিল না যে ইলেকট্রিক্যাল ইম্পালসের পিনগুলো দেহের ঠিক কোন জায়গায় ঢোকাবে। ঠিক তখন সেখানে এলিজাবেথ টাওয়ারের ভিতরে আসলে ভিক্টর সুযোগ বুঝে তার মনের কথা তাকে জানিয়ে দেয়, কিন্তু এলিজাবেথ খুব চালাকের সহিত তাকে না করে দেয়। এলিজাবেথ চলে যাওয়ার পর ভিক্টর আবার একা হয়ে পড়ে এবং এক্সপেরিমেন্ট কিভাবে সফল করবে সেটা নিয়ে চিন্তা করছে। হঠাৎ এলিজাবেথের কথা মনে পড়ে যে প্রকৃতিতে সবকিছু সিমেট্রিক্যাল। তখন সে পিনগুলো সিমেট্রিক্যালি লাগায় এবং তার ছোট এক্সপেরিমেন্ট কাজ করে যায়। আমরা স্পষ্ট দেখি যে একটা মৃত লাশ আবার জীবিত হয়ে উঠেছে, মানে ভিক্টরকে এখন শুধু বড় স্কেলে করতে হবে, একটা পুরো দেহ তৈরি করতে হবে। তারপরে বিদ্যুতের ঝটকা দিলেই মানুষটি জীবিত হতে পারবে। ভিক্টর অনেক মৃত মানুষের ভালো ভালো অঙ্গ ব্যবহার করে ধীরে ধীরে একটা পারফেক্ট বিশাল দেহ তৈরি করে। তো অন্যদিকে হেনরিকও সে টাওয়ারে চলে আসে এবং কাজগুলো সে ছবিবন্দি করছিল। তো অবশেষে সেই মুহূর্ত চলে আসে যেখানে আকাশে বজ্রপাত হচ্ছে, আর ভিক্টরকে এখন শুধুমাত্র খাঁটি রূপার কন্ডাক্টরগুলোকে ফিট করতে হবে যাতে একসঙ্গে প্রচুর বিদ্যুৎ দেহে প্রবেশ করতে পারে। ভিক্টর এই কথা হেনরিককে বলতে গেলে দেখতে পায় হেনরিকের অবস্থা একেবারেই খারাপ। আসলে হেনরিক যেখানে যেত সেখানে বিভিন্ন মেয়েদের সঙ্গে রাত কাটাতো, যার কারণে তার একটা রোগ হয়ে যায় এবং তার হাতে খুব একটা বেশি সময় ছিল না। আর এই কারণে হেনরিক ভিক্টরের এক্সপেরিমেন্টে টাকা ঢালতে চাইছিল, কারণ সে চায় ভিক্টর যেন সফল হয়, যাতে হেনরিক নিজেই দীর্ঘদিন বেঁচে থাকতে পারে। হেনরিক এখানে ভিক্টরের কাছে অনুরোধ করতে থাকে যে এখন
তো এক্সপেরিমেন্ট পায় সাফল্যের দিকে। তাই ভিক্টর তাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করে একটা নতুন জীবন দিক। ভিক্টর বলে এটা কখনোই সম্ভব নয়, কারণ হেনরিকের পুরো শরীর ভিতর থেকে রোগাক্রান্ত হয়ে গিয়েছে, আর এই অবস্থায় হেনরিককে বাঁচানো একেবারেই অসম্ভব। এই কথা নিয়ে তাদের দুজনের মধ্যে ঝগড়া বেঁধে গেলে হেনরিক সিলভার কন্ডাক্টরগুলো ছুঁড়ে ফেলে দেয়। এমনকি সে এও বলে যে ভিক্টর যদি তাকে বাঁচায় তাহলে সে এলিজাবেথের সঙ্গে তার বিয়ে দিবে, কিন্তু ভিক্টর জানে এটা কখনোই সম্ভব না। তো এখানে ভিক্টর কন্ডাক্টরগুলো কেড়ে নেওয়ার চেষ্টা করতে গেলে হেনরিক নিজে পড়ে যায় এবং সেখানেই মারা যায়। কিন্তু ভিক্টর সেদিকে মাথা না গামিয়ে কন্ডাক্টরগুলো ঠিক করে এবং তার এক্সপেরিমেন্ট শুরু করে দেয়, এবং বিদ্যুৎ সরাসরি ভিক্টরের তৈরি করা দেহে প্রবেশ করে। কিন্তু তারপরেও দেহে কোনো নড়াচড়া বা রিয়াকশন দেখা যায় না। ভিক্টর মনে করে তার এক্সপেরিমেন্ট ফেল হয়ে গিয়েছে এবং এই দুঃখে সে ঘুমাতে চলে যায়। আর যখন ভিক্টরের ঘুম ভাঙে তখন সে তার সামনে নিজের তৈরি করা সেই দানবটিকে দেখতে পায়, অর্থাৎ ভিক্টরের এক্সপেরিমেন্ট সফল হয়েছিল। তো এখানে এই দানবটিকে আমরা এখন থেকে ক্রিয়েচার বলবো। তো ক্রিয়েচারটিকে দেখে ভিক্টর প্রথমে অনেক বেশি খুশি হয়, আর এই সময় ক্রিয়েচার অনেক বেশি দুর্বল এবং মানসিকভাবে অনেক বেশি স্লো ছিল। ভিক্টর তাকে কথা বলা শেখাতে শুরু করলে ক্রিয়েচার শুধুমাত্র একটাই শব্দ বলতে পারত, সেটা হচ্ছে ভিক্টর ভিক্টর। বারবার শুধুমাত্র ভিক্টরের নাম বলতো। শুরুতে ক্রিয়েচার এতটাই দুর্বল ছিল যে সে খুব আস্তে আস্তে হাঁটতো, কিন্তু সময়ের সঙ্গে তার শক্তি আস্তে আস্তে বাড়তে শুরু করে। একবার সে ক্রিয়েচারটি হঠাৎ নিজের হাত কেটে ফেললে পরক্ষণেই দেখা যায় সে ক্ষতস্থানটি আস্তে আস্তে নিজে নিজেই সেরে যায়। তো এভাবেই যাচ্ছিল তাদের দিন। কিন্তু কয়েক সপ্তাহ পর ভিক্টর এই ক্রিয়েচারের উপর অনেক বেশি বিরক্ত হয়ে পড়ে, কারণ সে শুধুমাত্রই ভিক্টরের নাম ছাড়া আর কিছুই বলতে পারছিল না। এখানে মূলত এই ক্রিয়েচারটির মস্তিষ্ক একেবারে ছোট বাচ্চার মতো। আমরা যদি প্র্যাকটিক্যালি চিন্তা করতে যাই তাহলে ক্রিয়েচারটির শরীর বড় হলেও তার জন্ম হয়েছে কিন্তু মাত্র কিছুদিন আগেই। একটা ছোট বাচ্চা যেমন জন্ম নেওয়ার সাথে সাথে সবকিছু শিখে যায় না, এই ক্রিয়েচারটিও আস্তে আস্তে সবকিছু শেখার চেষ্টা করছিল, কিন্তু ভিক্টর এই বিষয়টা একেবারেই নিতে পারছিল না। তার মতে এই ক্রিয়েচারটি এত বড় হওয়া সত্ত্বেও কেন ফাস্ট না। তাই ভিক্টর ক্রিয়েচারটিকে সবসময় চেইন দিয়ে বেঁধে বেসমেন্টে রেখে দিত এবং অনেক সময় তাকে মারধরও করত। কিন্তু ক্রিয়েচারটি আসলে বোকা ছিল না, কিন্তু সে ছিল একটা বাচ্চার মতো। মানে তাকে যদি শুরু থেকে সবকিছু শেখানোর চেষ্টা করা হয় তাহলে সে কিন্তু সবকিছু দ্রুতই অবজার্ভ করতে পারছিল। এদিকে এলিজাবেথ ভাবতে থাকে যে তার আঙ্কেল হেনরিক অনেকদিন ধরে তাকে চিঠি লিখছে না, তাই সে উইলিয়ামকে নিয়ে ভিক্টরের কাছে আসে। এলিজাবেথ আর উইলিয়ামকে আসতে দেখে ভিক্টর খুবই উত্তেজিত হয়ে পড়ে এবং সে তাদেরকে জানায় যে হেনরি কোথাও বাইরে গিয়েছে। তো এখানে সে উইলিয়ামের সাথে কথা বলার সময় এলিজাবেথের কানে হঠাৎ বেসমেন্ট থেকে একটা আওয়াজ আসে, ভিক্টর ভিক্টর। এলিজাবেথ সেখানে গেলে সে ক্রিয়েচারটিকে দেখতে পায় এবং তাকে দেখতে পেয়ে একেবারে মুগ্ধ হয়ে যায়। ক্রিয়েচারও এলিজাবেথকে পছন্দ করে। তো এখানে দুজনই একে অপরের সাথে কমিউনিকেট করার চেষ্টা করছে। এলিজাবেথ লক্ষ্য করে যে ক্রিয়েচারের শরীরে অনেক দাগ রয়েছে, এমন কিছু নতুন ক্ষত আছে যা দেখে বুঝতে পারে যে ভিক্টর তাকে মারধর করে। তাই সে সরাসরি ভিক্টরের কাছে এই প্রশ্ন করলে ভিক্টর প্রথমে বলে এটা কোনো সত্যিকারের মানুষ নয়, এটা শুধুমাত্রই তার এক্সপেরিমেন্টের ফল। তারপর সে ক্রিয়েচারকে গালমন্দ করে বলতে থাকে যে এটা একটা বোকা ক্রিয়েচার, মানে এটা তার ফেল করা এক্সপেরিমেন্ট। কিন্তু এলিজাবেথ ভিক্টরের কথা মানে না। গভীর রাতে সে একা একা ক্রিয়েচারের সঙ্গে কথা বলতে যায়। এখানে এলিজাবেথ চলে যাওয়ার পর আমরা দেখতে পাই ক্রিয়েচার এখন এলিজাবেথের নামও বলতে শুরু করেছে, এলিজাবেথ এলিজাবেথ। এই মুহূর্তে ভিক্টর এলিজাবেথকে সতর্ক করে যে ক্রিয়েচারের কাছে আর যেন না যায়, কিন্তু এলিজাবেথ উল্টো তাকে ধমক দিয়ে সেখান থেকে চলে যায়। এতে ভিক্টর পুরোপুরি রেগে গিয়ে সে ক্রিয়েচারটিকে রড দিয়ে মারতে শুরু করে, কিন্তু এবার ক্রিয়েচারটি রড ছিনিয়ে নিয়ে মুহূর্তে ভাগিয়ে ফেলে। আর এতে বোঝা যায় যে তার ভেতরে আসলে আবেগ আছে। পরের দিন ভিক্টর গোপনে উইলিয়ামকে হেনরিকের লাশ দেখায় এবং বলে হেনরিক ভুল করে নিজেই মারা গিয়েছে। এলিজাবেথ যদি জেনে ফেলে তাহলে বড় কেলেঙ্কারি হয়ে যাবে। তাই উইলিয়ামকে এলিজাবেথকে নিয়ে এখান থেকে চলে যেতে বলে। উইলিয়াম তৎক্ষণাৎ একটা বাহানা বানিয়ে এলিজাবেথকে রাজি করিয়ে ঘোড়ার গাড়িতে করে চলে যায়।
তো এরপর ভিক্টর রেগে গিয়ে পুরো টাওয়ারটিতে আগুন লাগিয়ে দেয়, কিন্তু সেখানে থাকা সেই ক্রিয়েচারটিকে ভিক্টর বের করে না। মূলত ক্রিয়েচারটিকে মেরে ফেলার জন্যই সে সেখানে আগুন লাগিয়ে দিয়েছে। কিন্তু বের হওয়ার পরে তার আবার সেই ক্রিয়েচারের উপর মায়া হলে সে আবার তাকে বাঁচাতে চায়, কিন্তু সেখানে একটা বড় বিস্ফোরণের কারণে সে দূরে ছিটকে পড়ে। আর এতটুকুই হচ্ছে ভিক্টরের কাহিনী। এসব কিছু শুনে ক্যাপ্টেন কোনোভাবেই তার কথা বিশ্বাস করতে পারছে না। ঠিক তখনই দরজায় আওয়াজ হলে দরজা খুলে দেখতে পায় সেখানে ক্রিয়েচার দাঁড়িয়ে। তাকে বরফের মধ্যে ফেলে দেওয়ার পরেও সে আবারও বেঁচে ফিরেছে এবং জাহাজের সব মানুষকে মেরে সে এখানে ভিক্টরকে নিতে এসেছে। কিন্তু ক্যাপ্টেন কোনোভাবেই ভিক্টরকে নিয়ে যেতে দেবে না। সে উল্টো ক্রিয়েচারটিকে দোষারোপ করে বলে যে সে আসলেই একটা ভয়ঙ্কর দানব, সে কোনো কাজেরই না। এই কথা শুনে ক্রিয়েচারটি দাঁড়িয়ে যায় এবং এরপর সে তার গল্প বলতে শুরু করে। আর এখান থেকে এখন গল্প আমাদের ক্রিয়েচারের পয়েন্ট অফ ভিউ থেকে দেখানো হবে। তো তখন টাওয়ারে আগুন লাগার পরে সে নিজের শরীরের সব জোর দিয়ে তার শরীরে বাঁধা সেই চেনটি ছিঁড়ে ফেলে এবং বৃষ্টির পানি পড়ার পাইপের মধ্যে লাফ দিয়ে সে একটা জলাশয়ে গিয়ে পড়ে এবং সেখানে ডুবে যায়। কিন্তু কিছু সময় পর তার জ্ঞান ফিরে আসলে সে নিজেকে তীরে দেখতে পায়, মানে সে ডুবে গিয়েও তখনও বেঁচে আছে। এরপর সে হাঁটতে হাঁটতে জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে এবং কিছু দূর যাওয়ার পর দেখতে পায় সেখানে অনেকগুলো মানুষের কঙ্কাল পড়ে আছে। সেই কঙ্কাল থেকে কিছু কাপড় নিয়ে সে পড়ে নেই এবং প্রকৃতি থেকে বিভিন্ন খাবার নিয়ে খেতে শুরু করে। এরপর সে সেখানে কিছু হরিণ দেখতে পেয়ে তাদের কাছে গেলে দেখতে পায় কিছু শিকারী এসে সেই হরিণগুলোকে শিকার করে নেই এবং ক্রিয়েচারকে দেখে ভয় পেয়ে তারা তার উপর গুলিও চালাতে শুরু করে। ক্রিয়েচার আহত হয়ে পালিয়ে কাছেই থাকা একটা বাড়ির গিয়ার মিলের মধ্যে ঢুকে পড়ে। এতক্ষণে তার ক্ষতগুলো আবারও সেরে গেছে এবং সে কিছু সময়ের জন্য সেখানে আশ্রয় নেই। কিছুক্ষণ পর সে দেখতে পায় সেই বাড়ির লোকেরা চলে এসেছে এবং এরা ছিল সেই শিকারী যাদের হাত থেকে বেঁচে ক্রিয়েচার এখানে লুকিয়ে পড়েছে। এই পরিবারে 2-3 জন শিকারী ছাড়াও একজন মহিলা, একটা ছোট মেয়ে আর একজন অন্ধ বুড়ো লোক আছে। সেই বুড়ো লোকটা সেই পিচ্চি মেয়েটাকে সবসময় বর্ণমালা এবং বিভিন্ন পড়াশোনা শেখায়। আর ক্রিয়েচার যেহেতু মানসিক দিক দিয়ে এখনো ছোট ছিল, তাই সে মেয়েটার সাথে সাথে সেই অন্ধ লোকটা থেকে পড়াশোনা শিখতে শুরু করে, তাও আবার লুকিয়ে লুকিয়ে। ক্রিয়েচারের এই পরিবারটি খুব ভালো লাগতে শুরু করে। সে আস্তে আস্তে এই পরিবারের অংশ হতে চাইছিল। তাই সে কি করত, রাতের বেলা গোপনে তাদের কাজে সাহায্য করত, যেমন তাদের কাঠ কেটে দিত এবং তাদের ছাগলের জন্য বিভিন্ন খাবার এনে দিত। পরিবারের লোকেরা মনে করতে থাকে যে এগুলো বনের দেবতা করছে, তাই তারা দেবতার জন্য বিভিন্ন কাপড় চোপড় এবং খাবার দাবার রেখে যেত। ক্রিয়েচার সেই কাপড়গুলো পরে নিত আর এভাবেই লুকিয়ে লুকিয়ে থাকতে থাকতে অনেকদিন কেটে যায়। একদিন পরিবারের সবাই পাহাড়ে নেকড়ে শিকার করতে যাওয়ার প্ল্যান করে আর সেই অন্ধ বুড়ো লোকটাকে বাড়িতে একাই রেখে যায়, কারণ অন্ধ মানুষকে নিয়ে পাহাড়ে যাওয়া সম্ভব না। তারা চলে যাওয়ার পর ক্রিয়েচার সেই বৃদ্ধ লোকটির সামনে আসে। বৃদ্ধ এখানে দেখতে না পেলেও সে অন্য কারো উপস্থিতি টের পেয়ে যায়। এখানে বৃদ্ধের সাথে ক্রিয়েচারের অনেক ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছে, কিন্তু বৃদ্ধ এখানে অন্ধ হওয়ার কারণে ক্রিয়েচার দেখতে কেমন ছিল সেটা জানতো না। দেখলে হয়তো সেও ভয় পেয়ে যেত। তো ধীরে ধীরে এখানে দুজনের মধ্যে বন্ধুত্ব বাড়তে থাকে। ক্রিয়েচার সেই বৃদ্ধ লোকের কাছ থেকে ভালো করে পড়ালেখা করতে শিখে এবং অনেক বই পড়ে। তো এখানে বৃদ্ধটি ক্রিয়েচারের অতীতের সম্পর্কে জানতে চাইলে ক্রিয়েচার বলে তার কোনো কিছুই মনে নেই, শুধুমাত্র তার মাথায় একটা নামই ঘুরে, সেটা হচ্ছে ভিক্টর। তো এরপরে সেই বৃদ্ধ লোকের পরামর্শ অনুযায়ী ক্রিয়েচার আবারও সেই টাওয়ারে যায় এবং সেখানে গিয়ে নিজের সৃষ্টি সম্পর্কে জানতে পারে। সেখানে ভিক্টরের অনেক ডিজাইন এবং বই খাতা পায়, যেখানের মধ্যে ভিক্টর ক্রিয়েচারটির ছবি অঙ্কন করেছিল। আর যেহেতু এখন ক্রিয়েচার পড়তে পারে, তাই আস্তে আস্তে সে বুঝতে পারে যে অনেকগুলো মানুষের শরীরের অংশ দিয়ে তাকে তৈরি করা হয়েছে। তো এখানে ভিক্টরের লেখা একটা চিঠিও পায়, যেখানে উইলিয়ামের ঠিকানা আছে। এর মাধ্যমে ক্রিয়েচার ভিক্টর কোথায় আছে সেটা জেনে যায়। এরপর ক্রিয়েচার বাড়ি ফিরে এসে দেখে বাড়িতে অনেকগুলো নেকড়ে হামলা করে বুড়োকে ভয়ঙ্করভাবে আহত করে ফেলেছে। তাই ক্রিয়েচার সেই বৃদ্ধ লোকটিকে বাঁচানোর জন্য সবগুলো নেকড়েকে একে একে করে মেরে ফেলে। কিন্তু ঠিক সেই সময় সেখানে পরিবারের লোকেরা চলে আসলে তারা মনে করে এই সবকিছু সেই ক্রিয়েচারটি করেছে। তাই তারা ক্রিয়েচারের উপর গুলি চালাতে শুরু
শুরু করে। এতক্ষণে সেই বৃদ্ধ লোকটিও মারা যায়। তো ক্রিয়েচারটি তাদের গুলির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। এরপর সে উইলিয়ামের সেখানে গিয়ে দেখতে পায় উইলিয়াম আর এলিজাবেথের বিয়ে, আর সে সেখানে ভিক্টরকেও দেখতে পায়। অন্যদিকে আমরা ভিক্টরকে দেখতে পাই সে এলিজাবেথকে অভিনন্দন জানাতে গেলে এলিজাবেথ ভিক্টরকে একটা চড় মেরে বলে যে সে ক্রিয়েচারটিকে মেরে ফেলেছে এবং সে ভালো মানুষ নয়। এরপর সে মন খারাপ করে তার রুমে ফিরে গেলে দেখতে পায় সেখানে ক্রিয়েচার দাঁড়িয়ে আছে। ক্রিয়েচারকে দেখে ভিক্টর বেশ অবাক হয়ে যায় এবং এও বুঝে যায় যে ক্রিয়েচার এখন অনেক বুদ্ধিমান হয়ে গিয়েছে। ক্রিয়েচার ভিক্টরকে বলে যা কিছু হয়েছে সব ভুলে যেতে এবং ভিক্টর যেন তার জন্য তার মতো একটা মেয়ে বানিয়ে দেয় যার সাথে সে সারা জীবন থাকতে পারবে। কিন্তু ভিক্টর এখানে সরাসরি না করে দিয়ে বলে যে সে একটা দানব বানিয়ে ফেলেছে এবং সে আরো একটা দানব বানাতে পারবে না। এতে করে তাদের বংশ বৃদ্ধি পাবে আর পুরো দুনিয়া ধ্বংসের দিকে চলে যাবে। ভিক্টর ক্রিয়েচারকে নিজের ব্যর্থতা বলে অপমান করলে ক্রিয়েচার রেগে গিয়ে ভিক্টরকে মারতে শুরু করে। উপরে এমন শব্দ শুনতে পেয়ে এলিজাবেথ রুমে এসে দেখে ক্রিয়েচার এখনো জীবিত। সে ক্রিয়েচারকে দেখে অনেক বেশি খুশি হয়। ঠিক তখনই ভিক্টর ক্রিয়েচারের দিকে গুলি ছাড়লে গুলিটা গিয়ে লাগে এলিজাবেথের গায়ে, আর এই সময় সবাই রুমে ঢুকে। উইলিয়াম এগিয়ে গিয়ে ক্রিয়েচারের উপর হামলা চালাতে গেলে ক্রিয়েচার হাত তোলে, এতে উইলিয়ামের মাথায় গুরুতর আঘাত লেগে যায়। অন্যদিকে ভিক্টর চিৎকার করতে থাকে যে ক্রিয়েচারই এলিজাবেথকে মেরেছে। তাই সবাই ক্রিয়েচারের উপর হামলা করতে গেলেও তার বিশাল দেহ দেখে সবাই ভয়ে পিছু চলে যায়। এরপর ক্রিয়েচার এলিজাবেথকে তুলে সবার সামনে ম্যানশন থেকে বের হয়ে একটা গুহায় নিয়ে যায় এবং এখানে এলিজাবেথ অনেক খুশি ছিল কারণ সে মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত ক্রিয়েচারের কাছে ছিল। এটা স্পষ্ট ছিল যে সে ক্রিয়েচারকে পছন্দ করত। এরপর এলিজাবেথ মারা যায়। এদিকে উইলিয়ামও প্রায় মৃত্যুর মুখে এবং সে ভিক্টরকে সবকিছুর জন্য দোষারোপ করে। উইলিয়াম বলে ভিক্টর ছোটবেলা থেকেই এমন, নিজের ইচ্ছাই অটল, আর এজন্যই উইলিয়াম ভিক্টরকে ভয় পেত। উইলিয়াম বলে প্রকৃত দানব আসলে ক্রিয়েচার নয়, ভিক্টর নিজেই। আর এই কথা বলে উইলিয়াম মারা যায়। রাগে ক্ষুব্ধ হয়ে ভিক্টর বন্দুক নিয়ে ক্রিয়েচারের পিছু নেই। এরপর থেকে শুরু হয় তাদের দুজনের মধ্যে লুকোচুরির খেলা। এক পর্যায়ে গিয়ে তারা নর্থ পুলের দিকে একজন আরেকজনকে খুঁজে পায়, যেখানে ভিক্টর বন্দুক আর ডাইনামাইট নিয়ে ক্রিয়েচারকে মারার পরিকল্পনা করছিল, কারণ এখানে ক্রিয়েচারের উপর গুলির কোনো প্রভাবই পড়ছিল না। এক পর্যায়ে দস্তাদস্তির মাঝে ক্রিয়েচার সে ডাইনামাইট হাতে নিয়ে বলে যে এই ডাইনামাইট যদি তাকে মারতে পারে তাহলে তো ভালো, আর যদি না মারতে পারে তাহলে সে আবার এসে ভিক্টরকে মারবে। আর এই ডাইনামাইট বিস্ফোরণের পরেও ক্রিয়েচার বেঁচে যায়। আর সেই শব্দ শুনে ক্যাপ্টেন ও তার লোকেরা আগুনের দিকেই ছুটে এসেছে। সেখানে ছড়িয়ে থাকার রক্ত মূলত ভিক্টরের নয় বরং ক্রিয়েচারের ছিল। এই সব কথা শুনে ক্যাপ্টেন একেবারে অবাক হয়ে যায়। আর এখানে অবশেষে ভিক্টর ক্রিয়েচারের কাছে নিজের সব ভুলের জন্য ক্ষমা চায়, আর ক্রিয়েচারও তাকে ক্ষমা করে দেয়। ভিক্টর ক্রিয়েচারের মাথায় হাত বুলিয়ে দেয়, যেমনটা ক্রিয়েচার পছন্দ করত। ক্রিয়েচার আর ভিক্টর দুজনেই একে অপরকে ক্ষমা করে দেয় এবং ভিক্টরের আঘাত এতটাই গুরুতর ছিল যে সে শেষ পর্যন্ত মারা যায়। ক্রিয়েচারও ভিক্টরের মৃত্যুতে অনেক ভেঙে পড়ে। এরপর আমরা দেখতে পাই ক্যাপ্টেন তার লোকদের নির্দেশ দেয় যে কেউ ক্রিয়েচারের উপর আক্রমণ করবে না। ক্রিয়েচার নিজে জাহাজ থেকে নেমে আসে, তারপর জাহাজকে ঠেলে বরফ থেকে পানিতে নিয়ে যায়। আর এই মুহূর্তে ক্যাপ্টেনও তার ক্রুকে বলে যে তারা আর সামনে এগোবে না, তারা বাড়ি ফিরবে। এখানে ক্যাপ্টেনও বুঝতে পেরেছে যে তার মধ্যেও ভিক্টরের মতো একরোখা জেদ ছিল। যাই হোক না কেন সামনে যেতে হবে, আর এই অহংকারই শেষমেশ ধ্বংস ডেকে আনে। আর এই জন্যই ক্যাপ্টেন নিজের সিদ্ধান্ত পরিবর্তন করে। ক্রিয়েচারও নিজের পথে হাঁটা শুরু করে। আর এখানে মুভিটি শেষ হয়। এই মুভি থেকে আমরা কিছু শিক্ষা নিতে পারি। প্রথমত হলো কখনো কোনো কিছু নিয়ে জিদ ধরে বসে থাকতে নেই। আর দ্বিতীয়ত হলো আমরা যখন কোনো কিছু সৃষ্টি করি শুধুমাত্র সৃষ্টি পর্যন্তই আমাদের দায়িত্ব না, সৃষ্টির পর ওই জিনিসটির দায়িত্বও আমাদের নিতে হবে। একবার ভাবুন তো, আমাদের সৃষ্টিকর্তাও যদি শুধুমাত্র সৃষ্টি করে দিয়ে কোনো দায়িত্ব আমাদের না নিত তাহলে আমাদের কি অবস্থা হতো। তাই আমরা যেহেতু মানুষ, আমাদের মানুষের মতোই থাকতে হবে। স্রষ্টা হতে গেলে কিন্তু আমরা নিজেরাই বিপদে পড়ে যাব। তো ভিউয়ার্স, মুভিটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট ভালোবাসাগুলোই আমাদের কষ্ট করার অনুপ্রেরণা যোগায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।